হ্যালো, আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ শাকিলুর রহমান, প্রভাষক, হিসাব বিজ্ঞান বিভাগ, হাজী মিসর আলী বিশ্ববিদ্যালয় কলেজ। আজকের লেকচারের বিষয় সাবজেক্ট হইতেছে ট্যাক্সেশন ইন বাংলাদেশ। সাবজেক্ট হলো ট্যাক্সেশন ইন বাংলাদেশ। ট্যাক্সেশন ইন বাংলাদেশের কাস্টম ডিউটি পার্টটা আজকে আমরা আলোচনা করব। ক্লাসে যতটুকু পর্যন্ত করানো হয়েছিল এরপরের থেকে আমরা আলোচনা শুরু করতে যাচ্ছি। ক্লাসে কাস্টম ডিউটি সম্পর্কিত বিভিন্ন সংজ্ঞাগুলো আলোচনা করা হয়েছিল লাস্ট ক্লাসে। এর পরবর্তী আইটেমগুলা আমরা কি বলতেছি, আলোচনা শুরু করতেছি। তো আমি একটু রিভিউ করি, কাস্টম ডিউটি কী। কাস্টম ডিউটি কী অর্থাৎ অর্থনৈতিক উন্নয়ন, বৈদেশিক শত্রুর হাত থেকে রক্ষা করার জন্য, ভৌগোলিক অবকাঠামো উন্নয়নের জন্য, আভ্যন্তরীণ শান্তি শৃঙ্খলা বজায় রাখার জন্য সরকারের প্রচুর পরিমাণ অর্থ প্রয়োজন হয়। সরকারের রাজস্ব আয়ের অন্যতম উৎস হচ্ছে কাস্টম ডিউটি। সরকারের রাজস্ব আয়ের অন্যতম উৎস হচ্ছে কাস্টম ডিউটি। অর্থাৎ কাস্টম ডিউটি বলতে আমরা বুঝি পণ্য আমদানি রপ্তানি করতে গিয়ে সরকারকে যে শুল্ক প্রদান করা হয় তাকে বলে কাস্টম ডিউটি। তাকে বলা হয় কাস্টম ডিউটি। কাস্টম ডিউটির হিস্ট্রি যদি আমরা বলতে চাই তো আমরা বলতে পারি এভাবে, প্রথাগত সংগৃহীত করে উৎপত্তির প্রাচীনকাল থেকে, অর্থাৎ প্রাচীনকালে ব্যবসা বাণিজ্য করতে কাস্টম ডিউটি বা শুল্ক বা কর প্রদান করতে হতো। বিংশ শতাব্দী গোড়ার দিকে সপ্তকুশ হয়। 1857 সালে ব্রিটিশ কাস্টম আইনের ধরন অনুসারে 1878 সালে ব্রিটিশ কাস্টম আইনের ধরন অনুসারে সমুদ্র কাস্টম অ্যাক্ট পাশ করা হয়। 1924 সালের পর্যন্ত প্রাদেশিক সরকারের হাতে ন্যস্ত ছিল কাস্টম। 1924 সালে সিআরবি সেন্ট্রাল বোর্ড অফ রেভিনিউ গঠন করা হয়। 1924 সালে সেন্ট্রাল বোর্ড অফ রেভিনিউ গঠন করা হয়। এই সময়ে ভূমি কাস্টম অ্যাক্ট ঘোষণা করা হয়। কিসের উদ্দেশ্যে কাস্টম অ্যাক্ট ঘোষণা করা হয়? স্থল সীমান্তর উপর মধ্য দিয়ে চলাচলের উপর আরোপ করা হয় শুল্ক বা কাস্টম ডিউটি। পরবর্তীতে শুল্ক আরোপ এবং আদায়ের জন্য আইনের সমন্বয় এবং সংশোধন করে কাস্টম অ্যাক্ট 1969 প্রণয়ন করা হয়। বাংলাদেশ আবির্ভাব হওয়ার পরে সিআরবি সেন্ট্রাল বোর্ড অফ রেভিনিউ বিলুপ্তি হয়। পরবর্তীতে শীর্ষ কর কর্তৃপক্ষ হিসাবে শুল্ক প্রশাসনের দায়িত্ব গ্রহণ করা হয় জাতীয় রাজস্ব বোর্ড, NBR, ন্যাশনাল বোর্ড অফ রেভিনিউ। বাংলাদেশের কাস্টম অ্যাক্ট প্রেসিডেন্সিয়াল অর্ডার 48 1972 দ্বারা কার্যকর। 1972 দ্বারা কার্যকর। 1969 সালের 4 নং আইনে বাংলাদেশের কাস্টম অ্যাক্ট। 1969 সালের 4 নং আইন বাংলাদেশ কাস্টম অ্যাক্ট। 1969 সাল থেকে কাস্টম অ্যাক্ট বলবৎযোগ্য। 2002 সালে 30 জুন মাননীয় রাষ্ট্রপতি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সমন্বতিতে আইনটি সংশোধন করা হয়। 2002 সালের 14 নং আইন হিসাবে সংশোধিত হয়। 2002 সালের 14 নং আইন হিসাবে সংশোধিত হয় আর কি সংশোধন করা হয়। 1969 সালে কাস্টম অ্যাক্টে 1969 সালের কাস্টম অ্যাক্টের 222টি ধারা বা সেকশন, 4টি তফসিল রয়েছে এবং 20টি অধ্যায় রয়েছে।
এবং 20টি অধ্যায় রয়েছে। পরবর্তীতে 2014 সালে কাস্টম অ্যাক্ট পরবর্তীতে 2014 সালে কাস্টম অ্যাক্টের আইন সংশোধন করা হয়, যার ধারা ছিল 318টি, যার ধারা ছিল 318টি, যার ধারা ছিল 318টি এবং অধ্যায় ছিল 28টি এবং তফসিল ছিল 3টি এবং তফসিল ছিল 3টি এবং তফসিল ছিল 3টি। কাস্টম অ্যাক্টের প্রকৃতি। কাস্টম অ্যাক্টের প্রকৃতি। নেচার অফ কাস্টম অ্যাক্ট। নেচার অফ কাস্টম অ্যাক্ট। কাস্টম অ্যাক্টের প্রকৃতি। নেচার অফ কাস্টম অ্যাক্ট। বাধ্যতামূলকভাবে প্রদেয়। কাস্টম বা শুল্ক বাধ্যতাভাবে প্রদেয় করতে হয়। বিদেশ থেকে পণ্য আমদানি বা রপ্তানি করার ক্ষেত্রে কাস্টমসের মাধ্যমে শুল্ক প্রদান করতে হয়। কিছু কিছু পণ্য শুল্ক মুক্ত আছে, যেগুলো শুল্ক মুক্ত পণ্য তার উপর শুল্ক প্রদান করতে হয় না। যে সকল পণ্যের উপর সরকার শুল্ক আরোপ করেছে সে সকল পণ্যের উপর সরকারকে অবশ্যই কাস্টম অর্থাৎ শুল্ক প্রদান করতে হয়। অর্থদণ্ড। সেকশন 156। নির্দিষ্ট বন্দর ব্যতীত অন্য কোনো স্থান দিয়ে পণ্য খালাস করলে তাকে অর্থদণ্ড দিতে হবে। অর্থাৎ কাস্টম অ্যাক্ট 1956 কাস্টম অ্যাক্টের ধারা 1956 কাস্টম অ্যাক্টের দ্বারা 156 অনুসারে যেই পরিমাণ তাকে শুল্ক প্রদান করতে হবে তার চেয়ে 10 গুণ পরিমাণ তাকে অর্থদণ্ড দিতে হবে। মনে করি কোনো পণ্য বিদেশ থেকে আমদানি করলে তাকে 1 লক্ষ টাকা শুল্ক প্রদান করতে হবে, কিন্তু সে যদি ফাঁকি দিয়ে অন্য কোনো পন্থায় দেশে সেই পণ্য ঢুকায় তখন তাকে 10 গুণ অর্থদণ্ড দিতে হবে, অর্থাৎ 10 লাখ টাকা দিতে হবে। 1969 সালে কাস্টম অ্যাক্ট ধারা 156। জেল জরিমানা। যদি কেউ কাস্টম ফাঁকি দেয়, যদি প্রমাণিত হয়, ম্যাজিস্ট্রেট তাকে 6 মাসের জেল অথবা অর্থদণ্ড দিতে পারে। পণ্য বাজেয়াপ্ত। 1969 সালের কাস্টম অ্যাক্ট 92 অনুসারে গুদামজাতকৃত খোলা মোড়ক পরিবর্তন করে পণ্য যদি বাজারে বিক্রয় বা সংরক্ষণ করে, তখন কাস্টম অ্যাক্ট 1969-এর 92 ধারা অনুসারে তার পণ্য বাজেয়াপ্ত করতে পারে। 4 নির্দিষ্ট কর্তৃপক্ষের মাধ্যমে আদায়। কোনো ব্যক্তি কোনো প্রতিষ্ঠানের কাস্টম বা শুল্ক আদায় করতে পারবে না। কাস্টম অথরিটি শুধুমাত্র শুল্ক আদায় করতে পারবে। আপিল। সেকশন 82 এবং 98 ব্যতীত শুল্ক কমিশনার নিম্নপদস্থ কোনো কর্মকর্তা আদেশ বা সিদ্ধান্ত বিরুদ্ধে আপিল করতে পারবে। ফি। কাস্টম নির্দিষ্ট হারে ফি প্রদান করতে হবে। আপিলের জন্য সেকশন 192 ধারা অনুসারে কোনো প্রকার ফি দিতে হয় না। সুদ দেওয়া শুল্কের ওপর ফাঁকি দেওয়া শুল্কের ওপর সুদ ধার্য করতে পারে না। যদি কোনো ব্যক্তি শুল্ক ফাঁকি দেয়, তখন তাকে যেই পরিমাণ শুল্ক ফাঁকি দিয়েছে তার উপরই তাকে শুল্ক দিতে হবে। এর জন্য অতিরিক্ত কোনো সুদ প্রদান করতে হয় না, এজেন্টের মাধ্যমে প্রদান। কাস্টম অ্যাক্টের 3rd শিডিউল অনুসারে নির্দিষ্ট এজেন্ট অর্থাৎ কাস্টম অ্যাক্টের তালিকাভুক্ত যে সকল এজেন্সি রয়েছে তাদের মাধ্যমে বন্দর থেকে অর্থাৎ পোর্ট থেকে মালামাল খালাস করতে হবে। শুল্ক ফেরত বা ড্রব্যাক। সেকশন 35 এবং 36 অনুসারে আমদানি এবং রপ্তানি মধ্যবর্তী সময়ে পণ্য ব্যবহার করে থাকলে অথবা উক্ত পণ্যর আমদানি রপ্তানি শুল্কের 7 বা 8 ভাগ
শুল্ক ফেরত প্রদান করতে পারে। শুল্ক ফেরত প্রদান করতে পারে। শুল্ক ফেরত প্রদান করতে পারে। তো কাস্টম বা শুল্কের প্রকৃতির পয়েন্টগুলো যদি আমরা আবার বলি, প্রথম থেকে পয়েন্টগুলো হচ্ছে বাধ্যতামূলক প্রদেয়, অর্থদণ্ড, জেল জরিমানা, পণ্য বাজেয়াপ্ত, নির্দিষ্ট কর্তৃপক্ষের মাধ্যমে আদায়, আপিল, ফি, শুল্ক, সুদ, এজেন্টের মাধ্যমে প্রদান, শুল্ক ফেরত বা ড্রব্যাক। এগুলি ছিল কাস্টম শুল্কের প্রকৃতি। এগুলি ছিল কাস্টম শুল্কের প্রকৃতি। কাস্টম ডিউটি, আমাদের আজকের আলোচনা কাস্টম ডিউটি এখানে সমাপ্তি করছি। পরবর্তীতে কাস্টম ডিউটির বাকি লেকচারসমূহ দেখার জন্য সকলকে আমন্ত্রণ জানাচ্ছি।